সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং সমাজের দর্পণ। সাংবাদিকদের সবথেকে বেশি ভয় পেয়ে থাকেন দুর্নীতিযুক্ত নেতা, আমলা সহ সরকারি বেসরকারি সকল দপ্তরের অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা। জাতির বিবেক আর সমাজের দর্পণ গায়ে লাগিয়ে অনেক সাংবাদিক মেতেছেন সাধারণ মানুষ হয়রানি সহ নারী ব্ল্যাকমেইলিং, মাদক প্রশাসনের দালালি সহ নানান অপকর্মের সাথে। আজকে এমন এক সাংবাদিকের কথা তুলে ধরব যার সাংবাদিকতার অন্তরালে ভয়ঙ্কর এক রূপ। আমাদের কাছে কিছু ভুক্তভোগী অভিযোগ দিলে অনুসন্ধানে নামে অপরাধ বিচিত্রা। রুদ্র রুহান বাংলা ও ইংরেজি দুটো নামেই রয়েছে তার একাধিক ফেসবুক আইডি ও পেজ। বর্তমানে তিনি কাজ করছেন দেশের শীর্ষস্থানীয় দৈনিক আজকের পত্রিকা এবং নিউজ বাংলা বরগুনার জেলা প্রতিনিধি হিসাবে। রুদ্র রুহানের ফেসবুক পেজ ও আইডি ঘুরে আপনারা দেখতে পাবেন কখনো তিনি কবি, কখনো তার সমাজের অসঙ্গতি কিংবা দুর্নীতি বিরোধী সংবাদ, সোশ্যাল মিডিয়ার সমসাময়িক ইস্যু নিয়ে সর্বদা ফেসবুক লাইভে আসতে দেখা যায় তাকে। কোনো নারী কিংবা প্রেম ঘটিত সংবাদ সবার আগে তার ফেসবুক পেজে দেখিয়ে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তার কমতি নেই। তবে এত সব গুণের অন্তরালে সাংবাদিক রুদ্র রুহানের রয়েছে ভয়ঙ্কর এক রূপ। তাকে যারা চিনে থাকেন তারা জানেন তিনি দিনে অনেকটা সময় নারীদের সাথে মোবাইলে কথা বলে কাটান। এই কথা বলা কিংবা ভিডিও কলে কথা বলার অন্তরালে তিনি যে কতটা মানুষরূপী নারী লিপ্সু তা আমাদের অনেকেরই অজানা। আসুন আজ আমরা রুদ্র রুহানের সেই অবলা নারীদের প্রেমের ফাঁদে ফেলে ফোন সেক্সের স্ক্রিনশট রেখে দিয়ে বছরের পর বছর ধরে নারীদের সাথে যৌন সম্পর্ক করতে বাধ্য করার ইতিহাস শুনব। আমাদের সাথে কথা হয় ছদ্মনাম জেরিনের সাথে। ক্যামেরায় আসতে চান না, কোনো ফোন কল রেকর্ড দিতে অসম্মতি জানালেও আমরা তার কলটি রেকর্ড করি এবং সামাজিক দিক বিবেচনা করে আমরা তার কণ্ঠস্বর পরিবর্তন করি। ব্ল্যাকমেল করতো তো অবশ্যই, সে আমাকে ব্ল্যাকমেল করে নাই, সে আমাকে সোজাসুজি অ্যাকশন করে দিচ্ছে। এখন আমি বলবো, বাট আমার কাছে তো সেরকম প্রমাণ নাই। যেমন হচ্ছে 2022 সালে সে আমাকে কিছু টেক্সট পাঠাইছিল ফোনে, আমার নাম্বারে। সেই টেক্সট গুলো ছিল একদম হুমকি স্বরূপ। হ্যাঁ, আমাকে হুমকি দেওয়া হয়েছিল, বাট আমি তো সেইগুলো আসলে রেজিস্টার করতে পারি নাই। আমি আজকে অনেক খুঁজছিলাম, বাট আমি আসলে পাই নাই সেগুলা। মানে প্রথমে আমি ওর সাথে আমার পরিচয় হয়েছিল 2018-তে, 2017 লাস্ট 18 দিকে, ওরকমের 18তেই হবে। তো তখন আমি শুনছিলাম যে কুমড়াখালীর দিকে বাসা, হয়তো একটা মেয়ে, নামটা আমি এখন মনে করতে পারতেছি না, সেই মেয়েটা মারা গেছে। আর আপনি চাইলে আপনি আরেকটা মেয়ে আছে, হিমি করে একটা মেয়ে, ওই মেয়েটা আমার সাথে কথা বলছিল। সেই মেয়েটার সাথে তার সম্পর্ক ছিল এবং সেই মেয়েটার জীবনে অনেক ঝামেলা পাকাইছে। আমি চাইলে সেই মেয়েটার ফোন নাম্বার দিতে পারি। আমার সাথে কি হয়েছিল সেটা হচ্ছে, আমাদের সাথে একটা রিলেশনশিপ ছিল, নর্মাল রিলেশনশিপ ছিল। তো আমি যখন 3 থেকে 4 মাস পরে জানতে পারলাম যে আসলে সে ম্যারিড, তার বাচ্চা আছে। আমি আসলে অনেক বোকা ছিলাম আর কি। পরে আমি ওই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইছি আর কি। তারপর সে বিভিন্ন ধরনের হচ্ছে আমাকে হুমকি না, তখন আর কি জাস্ট ইমোশনাল, যে তুমি থাকো, তুমি ছাড়া আমার এরকম খুব একটা, হ্যাঁ। তো ওরকম কিরকম সম্পর্কটা ওরকম মানে খুব ঝগড়া বাটা সেটা ছিল। তারপরে আমি এই সম্পর্কটা থেকে একদম বের হওয়ার জন্য আমি বিয়ে করে ফেললাম। আচ্ছা আচ্ছা। কিন্তু সেই সম্পর্কটা আমি ওর থেকে সম্পূর্ণ হাইড করে, যে ও জানবে না এটা সেটা, আমি একদম এখান থেকে চলে গেছি। আমি ঢাকায় আমার হাজবেন্ডের সাথে আমি থাকা শুরু করলাম সবকিছু। কিন্তু সে যখন জানলো শুনলো, তখন সে কি করলো, আমার সাথে সম্পর্ক ওটা সেটা, সে আমার হাজবেন্ডকে অনেক ধরনের ব্রেন ওয়াশ করে আমার সেই সম্পর্কটা ভেঙে দিল। এরপরে যা হওয়ার হয়েছে আমি ভুলে গেছি, যে ঠিক আছে, যা করছে
এটা আমার কপালে ছিল। বাট সে কি করলো, তখন আমাকে শান্তি দিল না। তখন সে কি চাইলো যে যেহেতু আমি ওখান থেকে আমার হাজবেন্ডের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে ও ও এখন ওর সাথে আমি আবার যোগাযোগ করব। গত বছর এই দিনের শীতে ডিসেম্বর কি নভেম্বরে আমাকে এত পরিমাণ গালাগালি, এত পরিমাণ মানে বাজে হুমকি দেওয়া হয়েছে। তারপরে আমি ওর সেই ফ্রেন্ডের সাথে দেখা করে বললাম যে এরকম এরকম আমাকে এরকমের হুমকি দিচ্ছে, আমাকে এইরকম অপমান অপদস্থ করছে। সরি, এটা গত বছর না, এটা 22-এর লাস্টে, 22শে ডিসেম্বরে হবে। আচ্ছা তারপর আমার ছবি দিয়ে সে তার স্টোরি দেয়, তার ফেসবুকে দেয়। হ্যাঁ, এটা কেন? এবং সে সেখানে লিখে দেয় আমি খারাপ, আমি চিটার, এটা সেটা এরকম। তো ভাই আমি যাই থাকি বা না থাকি এটা তো বার হয়ে গেছে, তাই না? সে এখনো কেন আমার এরকম করে থাকবে বা করে আছে? আমি একটা মেয়ে মানুষ, আমি একটা সমাজে বাস করি। হ্যাঁ, আমি একটা ফ্যামিলির মেয়ে। সে আমাকে এই ধরনের ভাই আমি আসলে না আমার সিচুয়েশন গুলো আপনাকে বোঝাইতে পারবো না। এখন যে আমি এই কথাগুলো বলতেছি না, আমার কাছে অত বেশি খারাপ লাগতেছে না, খুব নর্মাল। কারণ ব্যাপারটা অনেক দিন হয়ে গেছে তো। কিন্তু সেই সময়ের কথা যদি চিন্তা করি, শুধুমাত্র ওর জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র ওর জন্য। আচ্ছা, যাই হোক, আমি আসলে খুবই এরকমের যে ব্যাপারটা নিষ্পত্তি করতে চাইছিলাম যে ঠিক আছে আমি ভুল করছিলাম। আমি যদি ভুল না করতাম তাহলে হয়তো বা ওর মতো বেয়াদব আমার সাথে কিছু করতে পারতো না। ওর সাথে আমি জড়াইছিলাম দেখি হচ্ছে এই ব্যাপারগুলো হয়েছে, রাইট? কিন্তু এই ব্যাপারটা সুযোগও বারবার নিচ্ছে। এবং আমার ফ্যামিলি হচ্ছে খুবই শান্তিপ্রিয়, যে তারা হচ্ছে কোনো মামলা মোকদ্দমার মধ্যে জীবনে কখনো যায় নাই এবং ঢোকেও নাই। ঠিক আছে, সেখানে আমি একটা সিলি বিষয় নিয়ে, যদিও সেখানে আমার মান সম্মানের প্রশ্ন, তারপর আমি ব্যাপারটি এভাবে সলভ করছি। যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ওর এরকমের অনেক টেক্সট যেগুলো একদমই মানে কি পরিমাণ খারাপ, কি পরিমাণ বাজে নোংরা, যেগুলো দেখার পরই আমার হচ্ছে মাথা মানে ঝিমঝিম করতো। আর আমি হচ্ছে যখন যাতে দ্বিতীয়বার ওই মেসেজ গুলো না আসতো সেটা আমি ডিলিট করে দিতাম। সে আমাকে ব্ল্যাকমেল করতো তো অবশ্যই, সে আমাকে ব্ল্যাকমেল করে নাই, সে আমাকে সোজাসুজি অ্যাকশন করে দিচ্ছে। যেমন তার সাথে আমার কিছু পিক ছিল, মানে খুব ইন্টিমেট কিছু না, নর্মাল পিক, যেমন আমরা বসে খাচ্ছি বা কিছু একটা। আচ্ছা, আমি আপনাকে বলি, তার না একটা তার হচ্ছে টিকটক যে আইডি, সে টিকটক আইডিতে এখনো আমার ভিডিও আছে। সে আমার ভিডিও দিয়ে রাখছে এবং সেখানে অনেক বড় বড় ক্যাপশন, একদম লোনলি ক্যাপশন ম্যাটার করে। ও আসলে নিজেকে অনেক কিছু দাবি করে, আসলে ও কিছুই না, ও একটা খারাপ, ও অনেক খারাপ। এবং ও সামনাসামনি যেরকমের মানুষকে অনেক বেশি কথা বলে আমি ভালো, আমি সমাজ সেবক, বাট ওর পিছনটা পুরাই অন্ধকার একটা বিষয়। এবং আমি সব মেয়েদেরকে বলবো যে ওর ওর থেকে যেন দূরে থাকে। ওর নামটা উচ্চারণ করলেও না আমার বমি আসে। আমাকে সরাসরি ডিস্টার্ব করে, আমার ছবি দিয়ে তারপরে হচ্ছে সে কি যেন লিখছিল, মানে আমি তো আর জানি না। আমাকে একজন একটা ছবি পাঠিয়ে ফোন দিছে, আমার এলাকার এক আপু ফোন দিয়ে বলতেছে এরকমের তোমার একটা ছবি দিল, সে রুদ্র রুহান, তার সাথে কি তোমার সম্পর্ক নাই? আমি বললাম এটা কি ধরনের কথা, তার সাথে আমার সম্পর্ক কেন থাকবে? হ্যাঁ, তারপরে আমাকে একজনের ছবিটা পাঠালো, আমি একটা নৌকায় বসা, পাশে ও ছিল, তবে ওই ছবিটা সে কেটে দিছে, মানে ও রুদ্র কেটে দেয় নাই, যে আমাকে দিছে সে কেটে দিছে আর কি। কিন্তু আমি আসলে কম্বাইন্ড ভাবে চাচ্ছি যে মেয়েগুলো আসলে ওর জন্য ভিকটিম হয়েছে, সেই মেয়েগুলো অন্তত ওকে ও যেন শাস্তি পায়। আমাদের কাছে যতগুলো ডকুমেন্ট এসেছে তাতে আমরা উপলব্ধি করতে পেরেছি এই সকল ডাটা তার নিজস্ব ল্যাপটপ থেকে গায়েব হয়ে আমাদের হাতে এসেছে। বেশিরভাগ ভিডিও কল রেকর্ড এবং স্ক্রিনশট তিনি তার ফোন থেকেই করেছেন, তা স্পষ্ট। বাসেন মনে কোনোভাবে যদি বাইরে দিতে পারো। তোমার বিরোধ কই করে তোমার বাসায় আমি আই, তোমার আমি আই, আটকে দরজাটা আটকে দেবা ঢুকিয়ে। এক নারী সুইসাইডও করেছেন এই রুদ্র রুহানের অত্যাচার সহ্য করতে না পেরে। এমন একটি বিষয় নজর আটকে যায় আমাদের। কে সেই নারী জানাচ্ছি আপনাদের। শুধু এখানেই থেমেছিল না রুদ্র রুহানের গ্যাং বাহিনী,
বিভিন্ন পুরুষের বাসায় মেয়ে পাঠিয়ে তার নিজস্ব গুন্ডা বাহিনীকে প্রথমে লিলিয়ে দিয়ে কিছু সংখ্যক সাংবাদিক নিয়ে হাজির হয়ে যেতেন উক্ত বাসায়। সংবাদ প্রকাশ ও ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এমনই একজন ভুক্তভোগী বরগুনা চর কলোনির মহিলা অ্যাডভোকেট ও তার স্বামী মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো কিছুই বলতে চান না এই ব্যাপারে। তবে সেদিনের ঘটনার কিছুটা বিবরণ দিয়েছিলেন আরেক সাংবাদিক মাহবুবুল আলম মান্নু। উকিলের মহলকে আমাদের ফোন দিচ্ছে, আমাদের ফ্রেন্ড হিসেবে পারিবারিক রিলেশন। তো মহলে ফোন দিয়ে যে ভাই একটু আসেন, ম্যাডাম একটু নাই, এরকম দাদারে এরকম একটু আসতেছে, বাড়ির ভিতরে অনেক ছেলেরা। তো মানে 30-40 জন চলে, আপনি একটু আসেন, সাংবাদিক আর বসাতে খোলা করেন, আপনি একটু আসেন, কেমনি মেরেছি এই হিসাবে গেছি। তারপরে দেখি যে রুহানকে বললাম যে রুহান এও তো ছোট ভাই, তোমরাও ছোট ভাই, কিভাবে তোমরা স্যাক্রিফাইস করবা। তারপরে সেটা একটা দাঁড়ান একটু অগ্রদের সাথে আলাপ করে রয়েছে, মানে একটু দূরে যাইয়া কতক্ষণ পরে আসছে মোবাইল নিয়ে। মোবাইলে বলে যে এই যে মেয়েটা ভিতরে রক্ষিত আর কি, ওর মেয়েটা এই মোবাইলে মেসেজ দিচ্ছে যে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, আর 1 লাখ টাকা যদি মেয়েরে দেন আর 1 লাখ টাকা এইসব পোলাপানের পিছিয়ে না দিলে হয় 2 লাখ টাকার একটা। আমি বললাম যে তাইলে তো ওই ইগদার আর কি, যে ওর সাথে কথা না বললে টাকার দায়িত্ব দেবে কে, সুযোগ দাও। তারপরে সুযোগ হয় না, এখন দরজা টাকায় দরজা করে না। যাই হোক, পরে আমরা ওই সন্ধ্যা হয়েছে, ওই সাহেব বলতেছে যে কি ওই রুহানি মান্নু ভাই কি করবেন, যা করেন কারো করতে। আমি বললাম যে তাই দেখবেন, কথা না বলতে পারলে হবে, তোমরা সবাই তোমরা রাস্তায় উঠো, সবাই কাজ করে। ঠিক আছে। পরে আমার আবার ওই ছোট ভাই মনু 5,000 টাকা দিছিল আধা ঘন্টা বা 20 মিনিট আগে, যে আপনি এই যে রাখেন দেখবেন। এখন রুমের দেখতেছে কি করেন, আমি বলতে তুমি শোনো, তারপরে কথা বলি, তারপরে বাড়া তো দেবেন না। হ্যাঁ, তবে আমি এই পকেট আসবেন। এখন রাস্তায় উঠছে, তো রুহানারা বুঝছে যে এরপর টাকা পয়সা তো আর আসবে না। এক সময় বরগুনা প্রেস ক্লাবের সদস্য থাকলেও নানান কেলেঙ্কারির কারণে বহিষ্কার হন রুদ্র রুহান এবং পরবর্তীতে বরগুনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হলেও নারী কেলেঙ্কারির কারণে 1 মাসের মধ্যে বহিষ্কার হন রুদ্র রুহান। এই বিষয়ে বরগুনার রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের জানান, কোন দায়িত্বই পালন করতেছিল না। তারপর সব সদস্যরাই বিরূপ হয়ে গেছে, যেমন খরচপাতি আছে, তারপরে ওটার থেকে যে কোনো থেকে টুকটাক সাহায্য সহযোগিতা পাইছে, সব যে আত্মসাৎ। ওটা তো প্রশ্রয় দেওয়া হয় নাই, ওখানে চেষ্টা করছিল যে সে একটু পার্সোনালি একটা নিউজ করবে, কিন্তু সেসব তাদের কোনো সুযোগই দেওয়া হয় না। এসব এখানে কিছুই হবে না। এবার ফিরে যেতে চাই, জেরিন বলেছিল একটি মেয়ে আত্মহত্যা করেছিল রুহানের জন্য। সেই পথে হাঁটি আমরা। বরগুনার সদর থানার 2 নং গৌরীচন্দ্র এলাকার 9 নং ওয়ার্ডের হাবিব আকুনের মেয়ে সুমনা একসময় বরগুনা আলোড়ন থিয়েটার করত। সেখান থেকে দুর্বারে যোগদান করেন
এবং দুর্বার থেকে রুদ্র রুহানের গড়া একটি সংগঠন জাগরণীতে যোগদান করেন। এক পর্যায়ে রুদ্র রুহানের সাথে ভালোবাসার সম্পর্ক হয় সুমনার। সকল ভরণ পোষণ দিয়ে রাখবে এমনটা আশ্বাস দিয়ে বরগুনা কলেজ রোড একটি বাসাও রেখে দেন রুদ্র রুহান। সুমনার মাও জানতো সুমনার সাথে রুদ্র রুহানের সম্পর্কের ব্যাপারে। সুমনার বান্ধবীর সাথে কথা হয় আমাদের। বলবো এখন ঝামেলা তেমন হবে না তো হ্যাঁ ছিল, ওর সাথে ওর সম্পর্ক ছিল। রোহানকে মানে ইউজ করছে বলতে কি, ও জেনে শুনেই তো তার সাথে রিলেশন করছে। পরে হয়েছে আর কি, ওর সাথে ওর মানে বিয়ে হয়নি, তো বিয়ে না হওয়ার ক্ষেত্রে ওই যে রূপা, তারপরে আরো অনেক মেয়ে ছিল না স্কুলের সামনে হোস্টেল, ওখানে হোস্টেলে রেখে দিচ্ছিল, বাসা থেকে বের করে দিয়েছিল। পরে ওইখানে সে রুম ভাড়া নিয়ে ওর সাথে ব্যাচেলারে উঠাই দিচ্ছিল, কাপড় চোপড় যা লাগে সে কিনে দিত, যখন আসতো সবকিছুই মানে ভরণ পোষণ সে দিত। একটা সমস্যার কারণে বাবা মা আবার মিলমিশ হয়ে গেছে, পরেও তো ওরে নিয়ে বিয়ে দিয়েছিল। এই আর কি, বিয়ের কথা শুনে হয়তো ওর সাথে ব্রেকআপ হয়ে গেল। পরে রোহন ওরে একটা ফোন কিনে দিচ্ছিল, সেইটা আবার মেবি ফেরত নিচ্ছে। আর হচ্ছে অনেক কাপড় চোপড় কিনে দিয়েছিল, সেটাও একদিন শুনছিল। বিয়ের সময় মানে সেকেন্ড বিয়ে চলাকালীন ও আত্মহত্যা করছে বলে। মাঝখানে যখন রোহনের সাথে রিলেশন ছিল তখন মানে ওর সুমনাও জানতো যে রোহনের বউ ছেলে আছে, আর ও জানতো, মানে দুজনে বলে টলে রিলেশনে গেছে। ঠিক আছে, রিলেশনে গেছে, পরে বলছে যে তোমার যত ভরণ পোষণের দায়িত্ব টাইত্ব লাগে সব আমি দিব, তোমার এই নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আর ওরে বাসায় তো একটু অপছন্দ করতো সবাই, পরে ওরে বাসা থেকে বের করে দিচ্ছিল। ঠিক আছে, বের করে দিচ্ছিল মনে হয় আমার কাছে আর কি, তা বলছে। বের করে দেওয়ার পরে ওরে আবার কোথায় রাখবে পরে ওই যে বড়রা ছিল ওদের আর কি ব্যাচেলার হিসাবে রেখে দিত। আর ওই যে নিচে যে হোটেলটা ছিল ওখান থেকে প্রতিদিন ভাত নিয়ে খাইতো। এবার মেবি 2 মাস ছিল, 2 মাস পর ওর আম্মু যে আবার ওরে নিয়ে আসছে, নিয়ে এসে মানে হচ্ছে বিয়ে দিয়ে দিল। যে ছেলেটার সাথে বিয়ে দিতে ওনার একটা সংসার ছিল, ওখানে ওর মতো বড় বড় ছেলেমেলে ছিল। হ্যাঁ, পরে বলছে যে আপু আমি ওদের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না। আমি বলছি না পারলে এখন কষ্ট করে পারতে হবে, যেহেতু বিয়ে হয়েছে, তাই না? মানে এরকম একদিন কথা বলেছিল। তখন আমি আবার রিমাপুর সাথে থাকি, রিমাপুর ছিল, রিমাপুর বাসায় ও গেছিল, ওর স্বামী অনেকগুলো আম নিয়ে আসছে, সেই আম দিয়ে আসতে গেছিল আমাদের। হ্যাঁ, ওই লাস্ট কথা। পরে 3-4 দিন পরে আমি আবার ছিলাম না, তখন আর কি শুনি যে শুনে এরকম সুইসাইড করছে। পরে সুইসাইড করছে, কিসের জন্য করছে না কেউ মারছে নাকি এগুলো কেউ জানি না। ওর বাবা মা বলছে সুইসাইড করছে, এতটুকুই। আমার খুব সম্মান করতো, ঠিক আছে। আর যেখানে মানে সার্কিট হাউসে যদি যাইতো তুমি কই আসো, হ্যাঁ আমি যেতাম, দুজন একসাথেই ঘুরতাম থাকতাম, মানে ও সবকিছুই শেয়ার করতো। ওর বোন ছিল মমতা, ও থাকতো আমাদের সাথে সবসময় ছিল। কয়দিন এই মেয়ে কয়দিন ওই মেয়ে, মেয়েদের জীবন নষ্ট করে লাভ আছে, এটা তো হওয়ারই ছিল। আমি বলি রুদ্র রোহনের তোর মাও খুব ভালোভাবে চিনত। ওর মা যখন রুম রেখে দিচ্ছে ওরে, তখন ওর মা এসে ওরে সবকিছু হাড়ি পাতিল টাতিল এসব দিয়ে যেত, মাঝে মাঝে টাকাও এসে দিয়ে যেত। তো এইসব বিষয়ে তোর মার ভালো। এছাড়াও সুমনার পরিচিত এক বড় ভাই আমাদেরকে জানান প্রায় সুমনা ও রুদ্র রুহানকে ঘুরতে দেখেছেন। ভাই ও আমাকে লাগে আলোড়ন করতো। ও মূলত দুর্বরে আছিল, দুর্বলের খান্নাম ভাই গো। তো খান্নাম ভাই আর দুর্বার আলোড়ন তো একই আছিল। তো আলোড়ন দিয়া বেরোইয়া গেল, দুর্বার দিয়েও বেরোইয়া গেল। বেরোইয়া যাইয়া রুদ্র রুহান ভাই একটা কি প্রতিষ্ঠান যেন আসছিল, নাটাই ঘুরি না যেন কি, ওইটা ঢুকছে। কিছুদিন রুদ্র রুহান ভাইয়ের লাগে দেখছি ঘুরতে টুরতে, যেমন পহেলা বৈশাখে এরকম মানে মারা যাওয়ার অনেক দিন ধরেই আমাদের মানে বিচ্ছিন্ন হয়ে গেছে ও। শেষ পর্যন্ত আত্মহত্যাকে আলিঙ্গন করেই যেন সবকিছুর সমাপ্তি করতে হয় তাকে। কিন্তু সুমনার মা কেন মেয়ের আত্মহত্যার পরেও থানায় কোনো মামলা দায়ের করেনি, সেই প্রশ্ন অজানাই থেকে গেল আমাদের।
তবে স্থানীয় সূত্রে জানা যায় রুদ্র রুহানকে একসময় সকল শেল্টার দিতেন বরগুনা মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মুশফিক আরিফ। কোনো এক নারীর সাথে তাদের দুজনের সম্পর্ক থাকাকে কেন্দ্র করে সম্পর্কে ইতি ঘটে, কিন্তু বর্তমানে তারা পিছনের অতীত ভুলে একই সাথে আছেন। তবে তার গুরু সাংবাদিক মুশফিক আরিফের আমলনামা যেন শিষ্যের থেকে কয়েক ধাপ এগিয়ে। ধরা ছোঁয়ার বাহিরে থেকেই করে থাকেন সকল রকমের অপরাধ ও নারী কেলেঙ্কারি। মুশফিক আরিফ নিয়ে আবার হাজির হব কোনো এক পর্বে। যেভাবে হারিয়ে যাওয়া ফোন কল রেকর্ডের সূত্র ধরে বরগুনার আলোচিত টিকটকার মিতু রাজুর হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ পেয়েছিল, আমরা আশা করব সেইভাবেই রুদ্র রুহানের অপকর্মের ঘটনার প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন রুদ্র রুহানের ব্যবহৃত ডিভাইস জব্দ করলে এই প্রতিবেদনের থেকেও বেশি প্রমাণ সেখানে পাবেন এবং সেসব নগ্ন ভিডিও জব্দ করে ভ্যানিশ করে আমাদের বোনদের জীবন ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন। তো দর্শক, এতক্ষণ যা দেখলেন এমনটা যদি কোনো সাংবাদিকের চরিত্র হয় তাহলে তারা কিভাবে সমাজের দর্পণ হবেন তার বিচারের ভার আপনাদের হাতে ছেড়ে দিলাম। সকলে ভালো থাকবেন। আপনার আশেপাশে এমন বিকৃত মনা রুদ্র রুহানের সম্পর্কে আমাদের তথ্য দিবেন। আল্লাহ হাফেজ। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।